পালাও। নওগাঁ জেলা ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা নওগাঁ জেলার বলিহার রাজবাড়ি ঘুরে দেখব। চলুন শুরু করা যাক নওগাঁ জেলার তৃতীয় পর্ব। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা নওগাঁ জেলা শহর থেকে 14 কিলোমিটার দূরে বলিহার রাজবাড়িতে অবস্থিত। বলিহার বাজার থেকে বলিহার রাজবাড়িটির মূল প্রবেশদ্বার চোখে পড়বে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা নওগাঁ জেলা শহর থেকে 14 কিলোমিটার দূরে বলিহার রাজবাড়িতে অবস্থিত। এটি হচ্ছে রাজরাজেশ্বরী দেবীর মন্দির। চলেন এখন আমরা রাজরাজেশ্বরী দেবীর মন্দির এবং বলিহার রাজবাড়ি ঘুরে দেখি এবং এর ইতিহাস সম্পর্কে জেনে আসি। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেন নৃসিংহ চক্রবর্তী। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে নওগাঁ বলিহার এলাকার এক জমিদার জাগির লাভ করেছিলেন। সম্রাট আওরঙ্গজেবের কর্তৃক জাগির লাভ করার পর বলিহারের জমিদাররা এই এলাকায় নানা স্থাপনা গড়ে তোলেন, যার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। যেহেতু আমরা আশ্রমের পাশে চলে যাচ্ছি তাই জুতো খুলে ভেতরে আমরা প্রবেশ করি এখানকার সম্মানের সুবিধার্থে। রাজরাজেশ্বরী দেবীর মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করার পরে হাতের ডান পাশে পড়বে একটি নতুন মন্দির এবং তার কিছুটা সামনে এগোলে আমরা পাবো রাজরাজেশ্বরী দেবীর মূল মন্দিরটা। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজরাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেন। তিনি মন্দিরে পিতলের তৈরি একটি রাজরাজেশ্বরী দেবীর মূর্তি স্থাপন করেছিলেন। মূর্তিটি বলিহার সহ এই অঞ্চলের জন্য খুব প্রসিদ্ধ ছিল। বলিহার জমিদার বাড়ির অনেক জমিদার বা রাজাই উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন। তাদের মধ্যে কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর রাজা লেখক হিসেবে খুব প্রসিদ্ধ ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে হলো কৃষ্ণেন্দ্র গ্রন্থাবলী প্রথম ও দ্বিতীয় খণ্ড, যা আজও বিদ্যমান। দেশ বিভাগের সময় বলিহারের রাজা ছিলেন বিমলেন্দ্র রায়। দেশ বিভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দ্র রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ির ভবনটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যান্য কর্মচারী। তারপরে কিছুকাল পর বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় এবং পরবর্তীতে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা, দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। আর দুই পাশে দুইটি আছে শিব মন্দির, আর শিব মন্দিরের ভেতরে দুইটি আছে শিবলিঙ্গ। মন্দিরটার ভেতরে দেখি প্রবেশ করা যায় কিনা। মন্দিরের ভেতর পাশ তালা দেওয়া আছে, ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই। তালা থাকার কারণে রাজরাজেশ্বরী মন্দিরটা ঘুরে দেখাতে পারলাম না। তবে এখন মন্দির থেকে বের হয়ে আসি আমরা। বের হয়ে পাশেই যে বাড়িটা আছে সেটা আপনাদের এখন ঘুরে দেখাবো। রাজবাড়ি এটার চেয়ে ওটার অবস্থাটা আরো বেশি করুন। দেখা যাক ওই রাজবাড়িটার কি অবস্থা। আর পেছন পাশে মানে এটা পশ্চিম পাশে হবে। কেউ আছে যে একটা দেখে ঘুরে চলে যায়, একটা দেখে ঘুরে যাবেন না, পেছনে দেখার মতো আরেকটা আছে। তবে এটা অনেকটা বিপজ্জনক, যদিও জনসাধারণের জন্য প্রবেশ হয়তো বা নিষিদ্ধ আছে, তবুও দেখা যাক যে ভেতরে প্রবেশ করা যায় কিনা। এই ভবনটির এরকম জীর্ণশীর্ণ দশার কারণে দর্শনার্থীদের সতর্ক করে বিপদ সংকেত এর সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও বিপরে অনেকটা বিপজ্জনক দেখতেছি, ভেতরে প্রবেশ নিষেধ, তবুও প্রবেশের জন্য একটা ছোট জায়গা রয়েছে। ছোট জায়গার মধ্যে দিয়ে প্রবেশ করা যাক। উল্লেখ যে এই ভবনটি তৎকালীন সময়ে বাসভবন হিসেবে ব্যবহার করতেন রাজা ও জমিদাররা। ওয়েট আপনাদের রাজবাড়িটার সম্পূর্ণ ভিউটাই তো দেখানো হলো। রাজবাড়িটার মূল প্রবেশদ্বার ভেতরে আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন। জনশ্রুতিতে আছে তৎকালীন মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বাংলার বারোহিয়াদের দমন করার জন্য সৈন্য সামন্ত নিয়ে এই বাংলা অঞ্চলের বলিহারে পৌঁছান। সৈন্যরা দীর্ঘ পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে বারোভূঁইয়াদের খবরাখবর জানতে সেনাপতি মানসিংহ এই রাজবাড়িতে যাত্রা বিরতি করেন। সেই সময়ে এই বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন ধরে কাজ না করলে অলস হয়ে যেতে পারেন, এটা মনে করে সেনাপতি মানসিংহ সৈন্যদের দ্বারা এই এলাকায় 330টি দিঘি বা পুকুর খনন করেছিলেন। এর মধ্যে মালাহার, সীতাহার, আমতাহার ও বলিহার দিঘি অন্যতম। এক পা দুপা করে ভবনের ভেতরে প্রবেশ করা শুরু করলাম এবং ভবনের ভেতরে ঢুকেই এ ভবনের বিশালতা বুঝতে পারলাম, যা কিনা ভবনে প্রবেশের পূর্বে বুঝতে পারিনি।
চারদিকে দোতলা ভবন এবং মাঝখানে আঙিনা ও ভবনের গঠনশৈলী যে কোনো মানুষের মনকে আকৃষ্ট করবে। আঙিনায় নেমে ভবনটির চারপাশে দৃষ্টিপাত করতে লাগলাম আর ভাবতে থাকলাম, এই রাজবাড়িটিতেই কোনো এক সময় বসবাস করত রাজা জমিদাররা। দেখি সামনে দোতলায় উঠে দেখার ব্যবস্থা আছে কিনা, একটু সামনে যাওয়া যাক। সামনে মনে হয় সিঁড়ি আছে একটা, আমরা এই সিঁড়ি দিয়ে হাঁটলেই দোতলা পাবো। এই সিঁড়ি ওটা সম্ভব? পালাও! এই তো সিঁড়ি, সিঁড়ি যা অবস্থা, লাইট ছাড়া কিছু দেখা যাবে না। যে ভাঙাচোরা অবস্থা দেওয়ালের, তবুও এত সব একদম মনে হচ্ছে কোনো হলিউডের হরর মুভির সিন করতেছি আমরা। কি যে অবস্থা, একটু আলো দেখা যাচ্ছে। হো, হাঁটার জন্য পর্যাপ্ত আলো নেই। আমরা দোতলায় চলে আসলাম। আমরা এখন দোতলাতে অবস্থান করতেছি। দোতলার ভিউটা সুন্দর। রাজবাড়িটির এত সুন্দর নকশা ও কারুকাজ দেখে এটুকু অনুমান করা যায় যে তৎকালীন সময়ের রূপ এবং যৌবন কতটা জৌলস ছিল, কিন্তু কালের বিবর্তনে আছে সব বিলীন হওয়ার পথে। এখন দোতলা থেকে নামতে হবে। নামার প্রস্তুতি নেই। কি যে অবস্থা! না, তৃতীয় তলায় যাওয়ার মতো আর দুঃসাহস দেখালাম না, কারণ এটার অবস্থা একদম ভীষণ খারাপ, যে কোনো সময় ধসে পড়তে পারে। দেখা যাক, তৃতীয় তলাতেই উঠি, একটু উপর থেকে কিরকম ভিউ পাই আমরা। তৃতীয় তলা, যদি এখন ওঠা ঠিক না, একদম ভয়ঙ্কর। আমি ভীমের উপর দাঁড়ায় আছি। হু হু, একদম ভয় ভয় কাজ করতেছে। একটি সতর্কতা নিয়ে, আপনারা দোতলা ছাদে উঠলে ঠিক দোতলার ছাদের উপর থেকে নিচে এরকম একটা ভিউ পাবেন। তৃতীয় তলা থেকে নিচে নামতেছি। দ্বিতীয় তলার অবস্থা, সামনে সিঁড়ির যা বেহাল দশা, আমাদের খুব সতর্কতার সাথে নামতে হবে। ভেতরে একদম ভুতুড়ে পরিবেশ। এত সুন্দর একটা রাজবাড়ি, আসলে তত্ত্বাবধানের অভাবে আজ কি অবস্থা হয়ে আছে যে বলার কোনো ভাষা নাই। একদম ভাঙাচুর অবস্থায় আছে, যে আসলে কি বলবো আর। বলিয়ার রাজবাড়ি আমাদের দেখার শেষ। এখন আমরা বেরোচ্ছি, বের হওয়ার পথে। ভেতরের কক্ষগুলো বেশ বড় বড়, তবে দরজা জানালার প্রায় অধিকাংশই চুরি হয়ে গেছে, শুধু রয়ে গেছে লোহার ইস্পাতের কিছুটা। বাই বাই, আবার দেখা হবে। রাজবাড়িটার ভেতরে যখন থাকি তখন রাজবাড়িটার আঙিনা থেকে বেশ কিছু অতিথি পাখির দেখা পাচ্ছিলাম। এই বলিয়া রাজবাড়িটার সামনেই বেশ কিছু গাছে বেশ কিছু অতিথি পাখির দেখা পাওয়া যাচ্ছে। আমি আগেই শুনেছিলাম শীতকালে এই এলাকায় বেশ কিছু অতিথি পাখির দেখা পাওয়া যায়, তবে আজ আসে যে অতিথি পাখির দেখতে পাবো তা ভাবতেও পারিনি। আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে। চিড়িয়াখানা ছাড়া কখনো কোথাও একসঙ্গে এতগুলো পাখি দেখেছেন? যদি কখনো দেখে থাকেন তবে সেই অনুভূতি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের এপিসোড এখানেই সমাপ্তি করে বিদায় নিচ্ছি। আপনারা যদি ঘুরতে পছন্দ করেন তবে রিটার্ন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে থাকার একান্ত অনুরোধ রইল।